তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন লজিকটা বুঝিয়ে দিচ্ছি 8 মার্কের 4+4 হিসাবে নিরপেক্ষ ন্যায় থেকে। কিছুক্ষণ আগেই আমি তোমাদের এই অধ্যায়ের লজিক শুরু করেছি, ঠিক আছে। তার আগে আমি তোমাদের সমস্ত টিকা কমপ্লিট করে দিয়েছি, এই অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি নিরপেক্ষ ন্যায় থেকে। তো সহজে এবার তোমরা লজিকটা বুঝিয়ে নাও অন্য একটা যুক্তি দিয়ে আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো, পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। এইটা প্রশ্ন নিরপেক্ষ ন্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা থাকবে, কিন্তু এখানে যুক্তিগুলো চেঞ্জ হবে। তো আমাদেরকে সঠিক উত্তর বার করতে হবে। তো প্রথম আমি তোমাদের শিখেছি যে চারিপদ ঘটির দোষ কিভাবে হয় লজিকের, তো সেটা তো আমি শেখালাম। আর এবার সহজে সংক্ষেপে বুঝে নাও লজিকটা, তাহলে তোমাদের আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, কারণ লজিক কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো তার আগে সবাইকে, যারা আমার চ্যানেলে নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আর 2025 ফুল টিউশনটা অধ্যায়ে ধরে ধরে ক্লাসগুলো করে নেবে। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। আর তোমার কোন অধ্যায় প্রবলেম, কোন লজিক দরকার, কোন নোটস দরকার, কোন অধ্যায়ের এমসিকিউ সাজেন, কয়টা এমসিকিউ পড়তে হবে, কোন অধ্যায়ে কয়টা এসিকিউ পড়তে হবে, কোন লজিকটা 8 মার্কের, সব পুরো টিউশন, তোমার যা প্রবলেম সম্পূর্ণ টিউশনটা আমার এখানেই পেয়ে যাবে, ঠিক আছে। আর ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ক্লাস করলে লজিক জীবনে ভুলবে না, আর যেখানে ক্লাস করলে লিখিত পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% দিতে পারবে, ঠিক আছে। তো বর্তমান ক্লাস চলছে, তোমাদের নিরপেক্ষ ন্যায় লজিক শুরু হয়ে গেছে। তো লজিকগুলো তোমরা ভালো করে ক্লাসগুলো অবশ্যই করবে। তো প্রথম ক্লাস লজিক আমি তোমাদের করিয়েছি, আর এখন আমি তোমাদের লজিকটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এবার অন্য একটা উদাহরণ। তো পরীক্ষার প্রশ্ন এভাবে থাকবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা। এটা প্রশ্ন, এখানে এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। তো যাই থাকুক, আমি তোমাদের করাচ্ছি, প্রত্যেকটা ক্লাস তোমরা করো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পারবে, ঠিক আছে। দেখো, কিছুক্ষণ আগে লজিকটা আমি করালাম, ওই ক্লাসটা অবশ্যই করবে, ওই ক্লাসটা করে তারপর এই ক্লাসটা করবে। দেখো, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, মানুষ পাপ সৃষ্টি করেছে, সুতরাং ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন। তো এরকম থাকবে, কিছুক্ষণ আগে তোমাদের আমি করালাম। তো আশা করি ওই ক্লাসটা যদি করে থাকো তাহলে এটা তুমি বুঝতে পারবে। আর না বুঝলেও এটা বোঝার পর ওই ক্লাসটা করবে, দেখবে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরকম থাকবে। তো আমি তোমাদের এই পর্যন্ত প্রশ্ন এখানে দুটো দেওয়া থাকবে, এই পর্যন্ত প্রশ্ন এটা সঙ্গে এরকম দুটো যুক্তি থাকবে, 4 করে, ঠিক আছে, 8। তো কি করে করব ভালো করে বোঝো, তারপর বাকি ক্লাসগুলো করবে। তো সবার আগে আমি কি বললাম, সবার আগে যৌক্তিক আকার সাজাতে হবে। যৌক্তিক আকার যেটাকে বলা হয় আদর্শ আকার, এই যে আদর্শ আকারটাই হচ্ছে যৌক্তিক আকার। তো সবার আগে এই যে যৌক্তিক আকার আমি লিখলাম, যৌক্তিক আকার লিখলাম। এবার যৌক্তিক আকার লিখে আমি কি করব বলেছি তোমাদেরকে, যে অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো এই উদাহরণটাতে সুতরাং আছে, তাহলে অতএব সুতরাং মিলে গেছে। তাহলে অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, এটা তার মানে পরের বাক্য মানে এটা সিদ্ধান্ত। আমি প্রত্যেকটা উদাহরণ মানে যতভাবে লজিক হয় প্রত্যেকটাই কিন্তু আমি করব, প্রত্যেকটাই তোমাদের করাবো প্র্যাকটিস, ঠিক আছে। প্রত্যেকটা লজিকই প্র্যাকটিস করবো, মানে পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমি করাবো না, এটা হতেই পারে না, ঠিক আছে। 2024 যারা পরীক্ষা দিয়েছে তারাও ফুল টিউশন পেয়েছে, তোমাদেরও কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা 100% টিউশনটাই পেয়ে যাবে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় রানিং চলছে। তাহলে কি বললাম, অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, তার মানে মিলে গেছে এটা, তার মানে এই লাইনটা আমাদেরকে সিদ্ধান্ত। তাহলে এটা প্রশ্ন, তো উত্তর আমাদেরকে যৌক্তিক আকার লিখে সাজাতে হবে। যৌক্তিক আকার লিখে আমরা কি বলেছি, সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে। তো এখান থেকে 3টে লাইনের মধ্যে আমরা সিদ্ধান্ত বার করব, সবচেয়ে লেটেস্ট 3টা লাইন কমপ্লিট করার পর আরেকটাও আসে সংক্ষিপ্ত ন্যায় থেকে, যেটা 2টো লাইন দেওয়া থাকে, সেটা থেকে আবার কীভাবে বার করতে, সেটা তখনই পারবে যখন তুমি প্রত্যেকটা লজিক করবে, তার আগে ওইটা পারবে না। তো সিরিয়ালি যেভাবে যেতে হয় আমি সেভাবেই নিয়ে যাচ্ছি, সেভাবে করো, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো বললাম, তাহলে ঈশ্বর পাপ সৃষ্টি করেছে, এটা কিন্তু তোমাদের সিদ্ধান্ত লাইন হবে। তো সবার আগে আমি যৌক্তিক আকার লিখলাম, সবার প্রথমে যৌক্তিক আকার লিখে আমরা হচ্ছে এই যে দেখো, ভালো করে দেখো, ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন এবচন, এটা আমি লিখলাম, ঠিক আছে। ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন। তো ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন, এটা এবচন, কারণ এখানে কিন্তু বচনটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন, এটা কোন বচন হবে, এটা এবচন হবে। তাহলে ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন, তাহলে এটা উদ্দেশ্যপদ, এটা গোটাটাই বিধেয় পদ। তাহলে ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন। তো এই যে বললাম
বচন যদি আবার না শেখো তাহলে আবার বচনের প্রবলেম, কারণ প্রত্যেকটা লজিকে তোমাদের বচন আছে। তো এই জন্যই আমি বলছি যে রিলেটেড, প্রত্যেকটা ফিলোসফির লজিক কিন্তু রিলেটেড। এই যে এখন যে শুরুতে লজিকগুলো এই যে বচনগুলোতে করতে হচ্ছে, এটাই যদি তুমি ভুল করে দাও এটা এ বচন হবে, এটা যদি এ বচনের জায়গায় যদি ই বচন করে দাও তাহলে ক্রস খেয়ে যাবে। তার মানে কি তুমি নাম্বার পেলে না। তাহলে কি হলো, বচন কিন্তু তোমাদের প্রত্যেকটাতে রিলেটেড। কোন কোন অধ্যায় রিলেটেড আমি যেভাবে পঞ্চম অধ্যায় রানিং চলছে ক্লাস, তো যদি বচনের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় কেন হলো স্যার এটা এটা আমি এখন পঞ্চম অধ্যায় রানিং চলছে ক্লাস, তো এখানে যদি তুমি এখন বচন নতুন করে শেখো তাহলে তোমাকে আর নিরপেক্ষণের ক্লাস করতে হবে না। এখনও যদি তুমি মনে করো সরিয় সরিয়া কখ শেখো তাহলে তুমি মাধ্যমিকও পাস করতে হবে না আর উচ্চ মাধ্যমিক পাস করতে হবে না, সারা জীবন সরিয় সরিয়া কখই শিখতে হবে, ঠিক আছে। তো সরিয় সরিয়ার স্তর আছে আলাদা, তার জন্য 1 2 3 4 5 6 7 8 বোর্ডে এইভাবে তো 9 10 11 12 কলেজে তো এসেছো, ঠিক তেমনি লজিকের ক্লাস হচ্ছে। লজিকের প্রথম হচ্ছে যুক্তির পর যে চ্যাপ্টারটা আছে বচন অধ্যায় থেকে ফিলোসফি লজিক শুরু হলো। তো আমার প্রত্যেকটা ক্লাস সুন্দর, কিভাবে তোমাকে লজিকে নিয়ে যেতে হয়, কিভাবে ক্লাস করতে হয়, ফুল টিউশনটা ক্লাস করবে, আস্তে আস্তে তোমার মাথার মধ্যে সব ঢুকে যাবে। ফুল টিউশনটা সুন্দর করে সাজানো আছে, এটা কোনো টিউশন নয় যে গেলেই তো টাকা দিতে হবে। এখানে সম্পূর্ণ টিউশনটা আমি আমার স্টুডেন্টদেরকে ফ্রিতে পড়াই, তোমাদেরকেও ফ্রিতে পড়াচ্ছি। সম্পূর্ণ টিউশনটা ইউটিউবে পেয়ে যাচ্ছ, তারপর আর কি চিন্তা, যেখানে তোমার 1 টাকাও লাগছে না, যেখানে তোমার বন্ধু বান্ধবরা হচ্ছে টাকা দিয়ে টিউশন পড়ছে সেখানে তুমি ফ্রিতে পড়ছো। তো প্লিজ শেয়ার করবে অবশ্যই, ক্লাসগুলো করো, সুন্দর করে সাজানো আছে। এই জন্য বললাম বচন সমস্যা হলে যুক্তির পর যে বচন অধ্যায়টা আছে 2025 ফুল টিউশনটা দেখবে। বচন অধ্যায় বারবার করে বচনে যা যা লিখে দিয়েছি, বচনের পর বচনের বিরোধিতা, অমাধ্যম, পরপর সিরিয়ালি ক্লাসগুলো করবে, ঠিক আছে। এর ফলে তোমার যে লজিক আছে, নোটস তো তুমি মুখস্থ করে নিচ্ছ, ঠিক আছে, কিন্তু লজিকগুলো প্রকৃতপক্ষে বুঝতে হলে তোমাকে কিন্তু প্রত্যেকটা লজিকের ক্লাসগুলো করতে হবে। তো বুঝতে পারলাম তাহলে এটা কোন বছরের ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন, এটা কোন বছর হবে, ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন। এটা একটু সাজিয়ে লিখলাম, এটা সরাসরি লেখা যেতে পারে ঈশ্বর হয় পাপ সৃষ্টি করেছেন, এইভাবে হতে পারে, কিন্তু হবে, অবশ্যই হবে, কিন্তু একটু দেখতে ভালো লাগার জন্য ঈশ্বর হন এমন, যেহেতু ঈশ্বর এই জন্য হন, ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন, এটাকে সাজিয়ে লেখা হলো ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি, কারণ পাপ সৃষ্টির বিধেয় পদ, ঈশ্বরটা উদ্দেশ্য পদ, ব্যাস এটা লেখা হলো ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন। সবার প্রথমে এখানে সিদ্ধান্ত লিখতে, নিচ থেকে এটা উপরে উঠতে, যৌক্তিক আকার সাজানোর নিয়ম। তো এটা হয়ে গেল। তো এই ঈশ্বরটা হচ্ছে এস পদ, আর এটা হচ্ছে পাপ সৃষ্টি করেছে কি পি পদ, ধরে নিই। তো এস ধরলাম, একটা পি ধরলাম, ধরে নিলাম। তো তাহলে এই 3টে লাইনের মধ্যে একটা লাইন তো নিয়ে নিলাম, তাহলে বাকি নিচ থেকে তো উপরে উঠতে হবে। এই দুটো লাইন নেই, তাহলে কিভাবে দ্বিতীয় লাইন কোনটা হবে, কি করে বুঝবে? এই যে বললাম এস পদ, যেটাকে এস পদ দিয়েছো মানে উদ্দেশ্য পদটা এস নাম দিয়েছো, তো এটা পি দিয়েছো। তো এই এস শব্দটা মানে শব্দ ঈশ্বর শব্দটা, এই একটা লাইন তো বাদ নেওয়া হয়ে গেছে। তো এটা বাদ দিয়ে যে দুটো লাইন থাকবে, ওই দুটোর মধ্যে যে শব্দটা ওই বাক্যে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন। কোথায় আছে, এই যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেন, তার মানে এটা হবে দ্বিতীয় লাইন। তাহলে এটাও একটা বচন হবে, এটা কোন বচন হবে, এটাও এ বচন হবে। ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন, ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন, এটাও এ বচন হয়ে গেল, দুটো লাইন হয়ে গেল। তাহলে পড়ে থাকলে কোনটা, মানুষ পাপ সৃষ্টি করেছে, তাহলে এটা সবার উপরে হয়ে যাবে। তো দুটো লাইন নেওয়া হয়ে গেলে তো পড়ে থাকলো কোনটা, এটা, তার মানে এটা সবার উপরে হবে। মানুষ হয় এমন যিনি পাপ সৃষ্টি করেছেন, এমন যে পাপ সৃষ্টি করেছে, বা যিনি, কোনো ব্যাপার না, ঠিক আছে। মানুষ হয় এমন যে পাপ সৃষ্টি করেছে, বা যিনি, যাই দাও না কেন কোনো অসুবিধা নেই, মানুষ হয় এমন যে পাপ সৃষ্টি করেছে, এ বচন। তো ক্লিয়ার হয়ে গেল, সাজানো হয়ে গেল, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেল। কেন এই আগের লজিকটা তো আমি করানোর পর আশা করি ওই লজিকটা করে এখন এই লজিকটা সোজা লাগছে না, একই লজিক কিন্তু যুক্তিগুলো আলাদা। তো এইভাবে ক্লাস করতে হবে, পরীক্ষায় যে কোনো প্রশ্নের সব তোমরা পারবে, ঠিক আছে। তো আশা করি ওইটা ক্লাস করার পর এটা তোমাদের জলের মতো সোজা হয়ে গেল। তো এটা সাজানো হয়ে গেল, সাজানোর পর আমি কি করতে বলছি, পদগুলো মিলিয়ে নিতে বলছি। কোন পদগুলো মিলিয়ে নিতে বলছে, এই যে যৌক্তিক আকারটা সাজানো হলো, এই যে সাজানো হলো, এই সাজানোটা মিলিয়ে নিতে হবে। তো কি করে মেলাবে, আমি বললাম যে প্রত্যেকটা পদ, প্রথম নিয়ম কি বলছিলাম, যে তোমাদেরকে আমি যে বললাম যে প্রথম ন্যায়ের নিয়মটা কি, প্রথম নিয়ম হচ্ছে ন্যায়ের নিয়মে বললাম যে ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না, ঠিক আছে। আমি এই নিয়মগুলো আমি তোমাদেরকে দেখাতে বললাম না, মনে আছে? তো তোমাদের আমি বললাম যে ন্যায়ের হচ্ছে নিরপেক্ষণে, এই নিয়মটা আমি বললাম যে প্রথম আমি 4টা নিয়ম বলেছি তোমাদেরকে প্রথম ক্লাসের লজিকের যে আজকের যে লজিকের ক্লাসটা করলাম নিরপেক্ষ ন্যায় থেকে। প্রথম আমি কি বললাম যে 4টা আমি নিয়ম তোমাদেরকে দেখাবো, এই 4টা নিয়ম অ্যাপ্লাই করে তোমাদের সমস্ত লজিক সঠিকভাবে উত্তর দিতে পারবে। তো প্রথম নিয়ম আমি কি অ্যাপ্লাই করতে বলছিলাম, যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, হ্যাঁ, তার বেশিও না তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ
চারটি পদ থাকে, হ্যাঁ, তাও তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে, দোষে দুষ্ট। এটা প্রথম নিয়ম অ্যাপ্লাই করব, তারপর দ্বিতীয় নিয়ম, তারপর তৃতীয় নিয়ম, বললাম সব নিয়মগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করব। তো প্রথম নিয়মটা আগে প্রত্যেকটা যুক্তি যাই সাজান লজিক করি না, প্রথমেই আগে আমি এটা আগে অ্যাপ্লাই করব। এটা যদি হয়ে যায় তো আমি এমন একটা উদাহরণ নিয়েছি এখানে আটকে যাবে, মানে এই নিয়মটাই লঙ্ঘন করবে। তো এইভাবে প্রত্যেকটা উদাহরণ দিয়েই প্রত্যেকটা যুক্তি দিয়ে আমি ক্লাস করাবো, যার ফলে তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম আমি এটাই নিয়েছি যে এটাই লঙ্ঘন করবে। তো চলো প্রথম নিয়মটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখি যেটা হচ্ছে কিনা। তো ভালো করে দেখো। তো তার জন্য কি করব, তার জন্য পদগুলো মিলাবো। তো এই যে আমি কি বললাম যে এস পদ আর এই যে পি পদ, তো এটাকে নাম এস দিই, এটাকে নাম পি দিই। তা এস কারণ সিদ্ধান্তে কিন্তু এস, আর উদ্দেশ্য পদ এস, আর হচ্ছে বিধেয় পদের নাম কি হচ্ছে পি। এস মানে পক্ষপদ, পি মানে সাধ্যপদ। তো এই এস এবার পদগুলো মিলিয়ে দেখি। ঈশ্বর তাহলে এর সাথে মিলে গেল। পাপ সৃষ্টি করেছেন, এখানে যদি পি দেই তাহলে পাপ সৃষ্টি করেছে, পাপ সৃষ্টি পি পদ হয়ে গেল। তারপর হিসাব মতো এটাকে এম পদ হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। মানুষ আর মানুষ সৃষ্টি করেছে, একই পদ না, তাহলে দেখা যাচ্ছে কথা 3, 4টা দেখা যাচ্ছে। তাহলে হিসাব মতো কি হওয়া উচিত ছিল, মানুষ, আর এটাও মানুষ হওয়া উচিত ছিল, বা মানুষ সৃষ্টি করেছে হওয়া উচিত ছিল। কারণ প্রত্যেকটা পদ দুবার করে বসে। তাহলে ন্যায় নিয়ম কি, প্রথম নিয়মটা এখানে আটকে গেছে, 3টা পদ হচ্ছে না। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টে পদ থাকবে, তার বেশিও না কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ দেখা যায় তাহলে চতুষ্পদ মানে 4টা পদ দেখা যায় তাহলে চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ। তো পদগুলো মিলানোর সময় প্রথম নিয়মটা অ্যাপ্লাই করে দেখবো। ভালো করে দেখো, ঈশ্বর একটি পদ, পাপ সৃষ্টি করেছে 2টি পদ হলো, মানে এটা মিলে একটা পদ, তার মানে দুটা, এটা একটা দুটা হলো। আর কি মানুষ আর মানুষ সৃষ্টি একই পদ না, তাহলে হলো কয়টা, 3টা, 4টা বার হয়ে গেল। তাহলে কয়টা পদ দেখা গেল, 4টা। নিয়ম কি ছিল, ন্যায় নিয়ম কি ছিল, ন্যায় অনুমানে 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। এই নিয়মটা আমরা শুরুতেই প্রত্যেকটা লজিকে এইভাবে একটার পর অ্যাপ্লাই করে থাকবো। যেখানে নিয়ম লঙ্ঘন করবে সেখানেই সেটা দোষ হবে। আর যদি নিয়মটা পাস হয়ে যায় তো কোনো ব্যাপার না, ঠিক আছে, যেখানে পাস হবে সেটাও করবে, সবই হবে। তো আপাতত এই নিয়মটা লঙ্ঘন করছে, লঙ্ঘন করার ফলে তাহলে কি দোষ হলো, লঙ্ঘন করার ফলে এখানে দোষ হয়ে গেল চারিপদ ঘটিত, দোষ হয়ে গেল, দোষের নাম লিখবো চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষ। আর সংস্থান হয় না, কেন, কারণ সংস্থান হয় না আর মূর্তিও হবে না। তো চারিপদ 4টা যদি পদ হয় তো 4টা পদে কখনো সংস্থান হয় না। তোমরা ভালো করে দেখবে, আমি টিকাটা যে লিখে দিয়েছি তোমাদের, সংস্থান আর মূর্তির যে নিরপেক্ষ নেই, সংস্থান নিরপেক্ষ নেই, মূর্তির যে টিকা লিখে দিয়েছে, ভালো করে দেখবে 3টা পদ আছে, 3টা পদেই সংস্থান হয়, মূর্তি হয়। 4টা পদে কখনো মূর্তি হয় না। তা সংস্থানও হয় না, আর সংস্থান না হলে মূর্তিও হয় না। ক্লিয়ার হয়ে গেল। তাহলে চারিপদ ঘটিত দোষ যখনই হবে, সংস্থানও হবে না, মূর্তিও না। সংস্থান না হলে তার মূর্তির কোনো প্রশ্নই আসে না। তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো বিচার। তো কিছুক্ষণ আগে যে লজিকটা করালাম ওখানে বিচারটা তো আমি সুন্দর করে লিখে দিয়েছি। তো চারিপদ ঘটিত দোষ ধরা কিন্তু সবচেয়ে সহজ। তো বিচারটা কিভাবে, ভালো করে দেখো, একই বিচার, আগের যে বিচারটা আমি করেছি বিচারটা একই। এই যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। একই কথা প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে একই। যদি এই দোষটা হয় তবে এই কথাটাই এর বলতে হবে, একই। এই যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমান 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। কিন্তু এখানে প্রশ্ন এখানে চেঞ্জ হবে, কিন্তু এখানে এবার কি হবে, কিন্তু এখানে মানে এখানে যেটা ঘটলো, যেটা দেখে তুমি বুঝতে পারলে যে 4টা পদ হলো, এর ফলে প্রথম নিয়মটা লঙ্ঘন হয়ে গেল, তার তখন পদগুলো মিলাতে হবে। আগের ক্লাসটা দেখবে আর এই ক্লাসটা দেখবে সিমিলারিটি আছে। তাহলে এই যে ঈশ্বর একটি পদ, কিন্তু এখানে ঈশ্বর একটি পদ, পাপ সৃষ্টি করেছে একটি পদ, মানুষ একটি পদ, মানুষ সৃষ্টি একটি পদ, এমন করে 4টি পদ দেখা গেছে। তাহলে যুক্তিটি কি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ। সুতরাং যুক্তিটি কি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। যে কথাটা ওটাতে লিখেছি একই কথা, শুধু চেঞ্জ কোথায় হচ্ছে, চেঞ্জ হচ্ছে এখানে পদগুলো চেঞ্জ হচ্ছে। পদগুলো চেঞ্জ, লজিক এটাকেই বলে লজিক। লজিক এই জায়গাটায় লজিক, মানে যে আগের লজিকটা বুঝবে সেই লজিকটাও পারবে। তাহলে পদ চেঞ্জ কোথায় হচ্ছে, যে এখানে আগের যে শব্দটা ছিল আলাদা, এখন শব্দটা আলাদা, চেঞ্জ হচ্ছে শব্দগুলো। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে কি লিখেছি তোমরা ভালো করে দেখো। কিন্তু এখানে ঈশ্বর একটি পদ, যে কথাটা বললাম ওইটাই, পাপ সৃষ্টি করেছে একটি পদ, মানুষ একটি পদ, মানুষ সৃষ্টি করেছে একটি পদ, হ্যাঁ, এমন করে 4টি পদ দেখা গেছে। যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং চারিপদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট। একদম একই সহজ জলের মতো। কিছুক্ষণ আগে যে লজিকটা করালাম ওই লজিক, এই লজিক একই লজিক। তাহলে পার্থক্য কোথায়, যুক্তি আলাদা কিন্তু উত্তর একই। তাহলে পরীক্ষায় হচ্ছে, বুঝতে পারলে তো, পরীক্ষায় সবসময় যে এইটাই আসবে তার কোনো গ্যারেন্টি নেই। আগেরটা যে আসবে ওটাও আসতে পারে, এটাও আসতে পারে, এরকম অন্য যেই আসুক না কেন আস্তে আস্তে সব পারবে। তো আশা করি এই দুটো যে তোমাদেরকে দিলাম
খুব সহজ লাগলো না? তো এইভাবে লজিক ক্লাসগুলো করতে হবে, চিন্তার কোনো কারণ নেই, আমি প্র্যাকটিস করাতে থাকবো, প্রত্যেকটা লজিক তোমাদের প্র্যাকটিস করাবো। যত ধরনের পরীক্ষা প্রশ্ন আসবে তত ধরনের লজিক আমি তোমাদের প্র্যাকটিস করব, চিন্তার কোনো কারণ নেই। তো আশা করি জলের মতো ক্লিয়ার হয়ে গেল। এই দুটো ক্লাস ভালো করো, আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এরপর আবার প্র্যাকটিস করাবো, তারপর আবার নতুন লজিক শুরু করবো, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ক্লাস করতে থাকো, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সঙ্গে তোমরা পুরানা ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, প্রোফাইলটা ভিজিট করে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। 2025 ফুল টিউশনটা অবশ্যই করবে, ঠিক আছে?